এই মুহূর্তে আমরা আছি খড়গপুর টাউনে। মেদিনীপুর লোকসভা আসনের বিধানসভা কেন্দ্র হচ্ছে খড়গপুর টাউন সদর। মেদিনীপুর লোকসভায় গত 2019-এর নির্বাচনে বিজেপির দিলীপ ঘোষ বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক এবারে সেই দিলীপ ঘোষকে মেদিনীপুর লোকসভা আসনে প্রার্থী করা হয়নি। বিজেপি এখানে প্রার্থী করেছে মহিলা মোর্চার রাজ্য সভাপতি অগ্নিমিত্রা পলকে। উল্টো দিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক যিনি ছিলেন জুন মালিয়া। তাকে এবার লোকসভায় তৃণমূল টিকিট দিয়েছে। স্বাভাবিকভাবেই এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ণময় একটা লোকসভা আসন বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে মেদিনীপুর সদরে যে হোটেলটায় আমরা উঠেছি সেই হোটেল প্রাঙ্গণ থেকে আমরা এই লাইভ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানকার মানুষদের সাথে কথা বলবো যে আগামী দিন লোকসভায় যে 20শে মে হতে চলেছে সেই নির্বাচনে অঞ্চলের মানুষ কাকে ভোট দেবেন এবং তারা কি ইস্যুকে বেশি গুরুত্ব দিচ্ছেন সেইটা আমরা একটু জানার চেষ্টা করব। এখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। গতকাল থেকে প্রচণ্ড দুর্যোগ, ব্যাপক বৃষ্টি, কিন্তু সকাল থেকে ঝলমলে রাস্তাঘাট এবং আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে। তো আশা করি এই আবহাওয়ায় আমরা ভালো কাজ করতে পারব। তৃণমূল কংগ্রেসের আরও একজন সমর্থককে আমরা পেলাম, যিনি এই এলাকার রাজনৈতিক পরিমণ্ডল সম্পর্কে কিছু আলোকপাত করতে পারবেন। দাদা, কি মনে হচ্ছে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস? নির্বাচন এবছর বলা কঠিন রয়েছে, কিন্তু এলাকায় তৃণমূলের প্রতিপত্তি আগের চেয়ে সত্যিই কম। কিন্তু আমি একজন সরকারি কর্মী, মানে মমতা ব্যানার্জির বিশাল ফ্যান, কারণ আমরা অনেক লড়াই করে মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছি। কিন্তু বর্তমানে আমাদের খড়গপুর 14 পুরুষ ধরে বসবাস করছি, কিন্তু বর্তমান দিনে দেখছি যেন একটু অগোছালো অবস্থায় রয়েছে আমাদের খড়গপুর। আর আমাদের যিনি ছিলেন কাউন্সিলর, আমাদের শ্যামলদা, আমরা শ্যামলদা কিন্তু কাউন্সিলর হিসেবে দেখিনি, আমাদের শ্যামল দাদা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের শ্যামলদাকে আমরা কাছে পেয়েছি। এরকম মানুষকে আমরা চাই, এবং শ্যামলদা যদি আগের মতন যদি আরো অ্যাক্টিভ থাকে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। একটা জিনিস আমরা কাল থেকে লক্ষ্য করছি, যেটা হচ্ছে এই খড়গপুরে আপনাদের রাস্তায় ট্রাফিকিং এর কিন্তু একটা ল্যাকিং আছে। মানে মনে হচ্ছে একটু আগে একটা মানে অ্যাক্সিডেন্ট হতে আমি বলি, আমাদের খড়গপুরে মূলত সমস্যা জলের ভীষণ সমস্যা, খাবার জল, ড্রেনেজ সিস্টেম। মানে ড্রেনেজ সিস্টেম নিউটাউন ওপাশে, আর সবচেয়ে বড় সমস্যা রয়েছে এখানে রশ্মির যে পলিউশন, 1 নম্বর পলিউশন, 2জন জল, ড্রেনেজ। আপনি ভাবতে পারবেন না, মালঞ্চ শাড়ি যদি যান না, আপনি নিজের চোখে মানে কান্না চলে আসবে যে রশ্মির ডাস্ট কিভাবে ছড়াচ্ছে। ভাত যদি বেড়ে রাখেন না, স্নান করে আসেন, ভাতের উপরে কালো ছাই পড়ে যাচ্ছে। প্রশাসনের ডাস্ট, বিশেষ করে পলিউশনে দেখতে হবে। 2 নম্বর হচ্ছে খাওয়ার জল এবং আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা, এটাকে ঠিক করতে হবে। আর স্বাস্থ্য আমাদের ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই, ঠিকঠাকই রয়েছে স্বাস্থ্যটা। আর ট্রাফিকের তো ভীষণ সমস্যা, রাস্তাঘাটে রাস্তা বড় হলো কিন্তু যেভাবে গাড়ি যাওয়া আসা করছে, অবশ্যই রাস্তাটা অনেক বড় হয়েছে, ফুটপাথ হয়েছে, কিন্তু সে ফুটপাথ দখল করে দোকান এসে গেছে। আর দেখুন, আর ইলেকট্রিক কাল থেকে খড়গপুরের বিভিন্ন জায়গায় এ পর্যন্ত 24 ঘন্টা গেছে, এখনো ইলেকট্রিক শাটডাউন রয়েছে। একটু যদি বাজ পড়ে, হাওয়া হয়, ইলেকট্রিক নেই। এতে ছেলে মেয়েদের এডুকেশন সত্যি ভীষণভাবে হ্যাম্পার হচ্ছে। তাই খড়গপুরবাসী হিসাবে এই যদি সমস্যাগুলো সমাধান হয়ে যায় না, আমার মনে হয় খড়গপুর মানে সোনার শহর হয়ে যাবে। এর জন্য কাকে দায়ী করবে? দেখুন, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন, আমাদের কাছে এখন আমরা যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন না, এখন সরকার হচ্ছে, সরকারটা কে? সরকার তো জড় পদার্থ। সরকার কোর্টে ভর্ৎসিত হলো, কাকে ভর্ৎসনা করলো? সরকার বলতে আমরা কাকে বুঝি? এখন যিনি আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনি, বা আমাদের যারা এখানে কাউন্সিলর রয়েছেন, এখন কল্যাণীদি আমাদের রয়েছেন, কিন্তু সমস্যাগুলো বলেও সুরা হচ্ছে না, একেবারেই সুরা হচ্ছে না। যেগুলো ছিল বিগত 25 বছর আগে, সেইগুলো থেকেই আছে। দিলীপ ঘোষ এই এলাকায় দীর্ঘদিন লোকসভা গত 5 বছর ছিলেন,
লোকসভার সাংসদ থাকাকালীন খড়গপুরের জন্য কি কি কাজ করেছে? দেখুন, দিলীপ ঘোষ উন্নয়নমূলক কাজ কি করেছে? না, আমরা সেভাবে চোখে দেখতে পাইনি। যেটা কেটেছে অ্যাকচুয়ালি এখানে, মানে বিশেষ করে অটো রাত যেটা ছিল সেটা কিন্তু কমে গেছে, সেটা কিন্তু দিলীপ ঘোষের অবদান রয়েছে, মানতে হবে। এখানে যে অটো বা টোটোর যে একটা দাদাগিরি মনোভাব যে ইউনিয়নে, সেটা কিন্তু পুরোটাই ঘুচিয়েছে কিন্তু দিলীপ ঘোষ। কারণ আমরা তো ডেলি প্যাসেঞ্জারই করি, জানি, ঠিক আছে, এটা কিন্তু করেছে। আর বাকি তো আগে ছিল, কিন্তু পলিউশন জল মেটাতেই হবে, নাহলে অদূর ভবিষ্যতে খড়গপুরে যারা 14 পুরুষের বসবাস করছি না, খড়গপুরে বাড়ি জমি বিক্রি করে অন্য স্টেটে আমাদের বাসা বাঁধতে হবে। আপনার নাম? আমার নাম হরপ্রসাদ দাস, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, বিডিও অফিসার। এই মুহূর্তে আমরা রয়েছি খড়গপুর টাউনের বিজেপির এক নেতৃত্বের সাথে। তো আমরা একটু তার নামটা আগে জানার চেষ্টা করব। তুষার মুখার্জি। তুষার মুখার্জি, আপনি খড়গপুরে কি বিজেপির কি জায়গা আছে? না, আমি রাজ্য কমিটির সদস্য। আগে প্রাক্তন জেলার সভাপতি ছিলাম পরপর দুবার, মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর জেলার। আর প্রাক্তন রাজ্য সম্পাদকের দায়িত্বে ছিলাম। এখন হাওড়া গ্রামীণের ইনচার্জের দায়িত্ব আছে। আমাদের মূল প্রশ্ন দাদা সেটা হচ্ছে যে গত 2019-এর নির্বাচনে এই মেদিনীপুর লোকসভা আসনে দিলীপ ঘোষ প্রার্থী ছিলেন এবং বিপুল ভোটে তিনি জয়যুক্ত হয়েছিলেন। এবারের নির্বাচনে দিলীপ ঘোষকে এখানে আর প্রার্থী করা হলো না, তাকে বর্ধমান পশ্চিমে এই দুর্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। তো এইটা কেন হলো যদি একটু বলেন, মানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে কেন তার আসন বদল? দিলীপ দা তো সাধারণ নেতৃত্ব নন, দিলীপ দা একটা ব্র্যান্ড, আমরা যেটা মনে করি। দিলীপ ঘোষ সারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় দাঁড়াবে, দিলীপ ঘোষ সেখান থেকেই জয়লাভ করবে। আমাদের কাছে একটা খবর ছিল যে দুর্গাপুরের সিটটা খুব একটা ভালো জায়গায় ছিল না, এবং কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব চিন্তাভাবনাই করেছিলেন যে দুর্গাপুর সিটটা এমন একজন নেতৃত্বকে জিতে হবে যে কোনো জায়গা থেকে তিনি নিশ্চিন্তে সেখান থেকে সিট বেরিয়ে আনতে পারেন। দিলীপদার উপরে তারা আশ্বাস রেখেছেন, দিলীপদার উপরে তারা নির্ভর করেছেন, যার জন্য দিলীপদাও হাসি মুখে সেখানে গেছেন। আমরা খুব খুশি যে দিলীপদা সারা পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে যেখানেই দাঁড়াবেন সেখানেই জিতবেন। দিলীপদা তৈরি করে দিয়ে গেছেন মেদিনীপুর সিটটাকে, এবং দুর্গাপুর সিটকে সেখানে জিতে আসবেন। এই জন্যই দিলীপদাকে পাঠিয়েছেন। আমরা যারা খড়গপুরের লোক, মেদিনীপুরবাসী আছি, আমরা একদম নিশ্চিন্তে ছিলাম এবং আছিও যে দিলীপদা একটা ব্র্যান্ড, দিলীপদা যেখানেই যাবেন সেখানেই জিতবেন, বরঞ্চ একটা পাওনা সিট আমরা পাবো নতুন করে। দিলীপদা মানেই একটা ঝড়, দিলীপদা মানেই একটা বিতর্ক, দিলীপদা মানেই যেন কর্মীদের মধ্যে একটা আলাদা উৎসাহ। কালকে দিলীপদা নিদান যে আইসির প্যান্ট খুলে নেবো, বলুন কি বলবেন? দিলীপদার কথাবার্তার থেকে এরকম মেটো কথাবার্তাই হয়, স্বাভাবিক কথাবার্তা। দিলীপদা রেখে ডেকে কথা বলেন না, বাস্তব যে কথাগুলো বলেন তার উপরেই উনি ভিত্তি করে চলেন। নেতৃত্ব সুলভ যে আচরণ বা নেতৃত্বর মতো যে কথাবার্তা, রেখে ডেকে অন্তরে একটা থাকবে আর বাইরে একটা কথা বলবো, এরকম দিলীপদা বলেন না, যার জন্যই দিলীপদার সাথে আমাদের একটা সবারই মনের মিল থাকে। দাদা একটা বিষয় জানতে চাইবো, শুভেন্দু অধিকারী সন্দেশখালী প্রসঙ্গে একটা বিতর্ক তৈরি হয়ে গেছে, যেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে সন্দেশখালীর কিছু মানে বিজেপির মণ্ডল সভাপতি, তিনি সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বলছেন যে সেখানকার মা বোনেদের দিয়ে অভিযোগ করানো হয়েছিল, আদৌ সেটা সত্যি নয়, মানে ধর্ষণের অভিযোগটা সত্যি নয়। ভিডিওটা ভাইরাল হয়েছে, এ নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, পক্ষে বিপক্ষে নানান মত। এই জায়গায় দাঁড়িয়ে একজন আপনি পুরোনো দিনের বিজেপি কর্মী ধরে নিয়ে আমার মনে হয় কি এটা একটা, এই বিতর্কটা এড়ানো যেত কোনোভাবে? না না, বিতর্ক এড়ানোর ব্যাপার না, এটা আইপ্যাকের সম্পূর্ণ একটা স্ক্রিং অপারেশন হয়েছে। সন্দেশখালীর মহিলারা নিজেরা সামনে তাদের কথা বলছেন, তারা নিজেরা তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাদের উপর অত্যাচার হয়েছে, এরকম নিজেরা সামনে এসে ক্যামেরার সামনে যখন বলছেন, তো সেইটাকে আমরা সত্যতা মেনে নেব না? কোথায় একটা পয়সা দিয়ে স্প্রিং অপারেশন হয়েছে, কোথায় একটা ফেক ভিডিও, সেই ভিডিওকে সারা পশ্চিমবঙ্গের মানুষ, কেন সারা ভারতবর্ষের মানুষ ছিচি করছে যে তৃণমূলের এইরকম আচরণ করা উচিতই হয়নি। যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে সেইটাকে নিয়ে সেটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য পয়সা দিয়ে এইভাবে একটা স্প্রিং অপারেশন করেছেন, এটা ঠিক নয়। আমার মনে হয় এতে আরো বরঞ্চ তৃণমূলের খারাপ হলো।
পশ্চিমবাংলার এই মুহূর্তে বিজেপি কতগুলো আসন, গতবারে তো 18টা আসনে আপনারা পেয়েছিলেন, এবারে আপনাদের লক্ষ্য কতগুলো আসনে আপনারা মিনিমাম? নির্বাচন তো এখনো চলছে, যেটা নির্বাচন হয়েছে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আছে যে উত্তরবঙ্গে যে কটা সিটে নির্বাচন হয়েছে আমরা প্রত্যেকটাতে সিটে জিতছি একদম, এবং খুব ভালো ভোটের ব্যবধানে আমরা জিতছি। কালকেই বালুঘাট থেকে একজন এসেছিলেন আমার কনস্টিটিউশনে, তার সাথে কথাবার্তা হলো, তারা বললো গতবারে যেভাবে আমাদের সুকান্তদা জিতেছিলেন তার থেকে আরো মার্জিন বেশি নিয়ে জিতবো, এবং সেখানকার খবর তারা বললেন। ভালো লাগলো, এবং সিট অনেক বাড়বে। এখন কটা সিট পাবো না পাবো সেটা না, সিট প্রচুর বাড়বে, যার জন্য তৃণমূল খুব আতঙ্কিত হয়ে আছে। এবারে নরেন্দ্র মোদীর মানে হচ্ছে 400 পার, তো সেই 400 পার কি সম্ভব হবে? চিন্তা ভাবনা করেই তো আজকে 400 পার কথাটা বলেছেন, এটা তো কথার কথা নয়। 400 পার মানে সারা ভারতবর্ষে সেই হাওয়াই বইছে, বিরোধী পক্ষ কোথায়? নরেন্দ্র মোদীর বিকল্প নরেন্দ্র মোদী, তো যার জন্য সারা ভারতবর্ষের লোক নরেন্দ্র মোদীর দিকেই তাকিয়ে আছে। ভোটটা তো নরেন্দ্র মোদীর মুখ চেয়ে হবে, নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে হবে। সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় একটাই আওয়াজ যে নরেন্দ্র মোদীকে আবার এবং বেশি সংখ্যক পার করতে হবে, তো 400 পেরোবে 100%। আপনি বলতে চাইছেন ইন্ডিয়া জোট কোনো প্রভাব ফেলতে পারবে? প্রভাব ফেলবে না, আপনারা নিজেরাই তো ঘুরছেন, আপনারা বুঝতেই পারছেন ইন্ডিয়া জোট কোথায় আছে। ইন্ডিয়া জোটের কোনো প্রভাব নেই। বিকল্প কে আছে, বিরোধী দলের নেতা কে আছে, কোথায় তাদের মধ্যে সামঞ্জস্য আছে, ইন্ডিয়া জোটে কোনো প্রভাব পড়বে না। কালকে একটা তথ্য পেলাম, আমরা যখন কালকে ঘাটাল এলাকায় ঘুরছিলাম, তো একটা তথ্য পেলাম, ডেবরা এলাকায় ছিলাম, সেখানে একটা নয়া তথ্য পেলাম, সেটা হচ্ছে হিরণ ব্যানার্জি এবারে যিনি দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে, এখানে প্রার্থীকে নিয়ে খুব একটা উন্মাদনা দেখা যাচ্ছে না, মানে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, এবং আমরা দেখলামও প্রায় কোনো জায়গায় কোনো দেয়াল লেখন নেই, খুব কম হাতে দু একটা। এই বিষয়টা কি বিষয় কিছু? তাহলে তো দেয়াল লিখন হয়েছে, অনেক আগে থেকেই প্রচার করেছিল হিরণ। ডেবরা এলাকায়, ডেবরাটা তো আপনার ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউশনের মধ্যে পড়ছে, তো কিছু কিছু জায়গায় হয়তো কম দেয়াল লিখানো হয়েছে, কিছু কিছু জায়গায় হয়েছে। তার মানুষ মোটামুটি জানে পার্লামেন্ট নির্বাচনে কে কার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছে, তো সেখানে হয়তো সংগঠন কিছুটা দুর্বল ছিল বা লেখা সম্ভব হয়নি, কিন্তু বহু আগে থেকে সেখানে প্রস্তুতি নিয়েছে ঘাটালের মানুষ যে সেখানে হিরণ দাঁড়াবে এবং সেখানে দেবের এগেনস্টে লড়বে। তো কিছু কিছু জায়গা হয়তো কম হতে পারে, কিন্তু বাকি লড়াইটা ঠিক যাচ্ছে। মেদিনীপুর সিটে কি হবে? একদম অগ্নিমিত্রা পাল দিদিমণি একদম খুব ভালো ভোটে জিতবেন। অগ্নিমিত্রা পাল যেদিনকে নমিনেশন ফাইল হয়েছে সেদিনকে আমি শুভেন্দুদার প্রোগ্রামে ছিলাম উদয়রানপুরে, যখন জানতে পারি যে উনি দাঁড়িয়েছেন, এবং আমার কাছে খড়গপুরের বহু সাধারণ লোকে ফোন করে বলেছেন যে দিলীপদার যেরকম লড়াকু ঠিক অগ্নিমিত্রা পাল সেরকমই লড়াকু, এবং আপনারা খুব ভালো ক্যান্ডিডেট চুজ করেছেন। তাতেই বুঝে নিয়েছি অগ্নিমিত্রা পাল খুব ভালো ভোটের ব্যবধানে জিতবেন। এখানে রাজনৈতিক সন্ত্রাস, ভয়ের আবর্ত, এই সমস্ত বিষয় কি কিছু আসে? না, রাজনৈতিক সন্ত্রাস বলতে পুলিশি সন্ত্রাসটা আছে। তৃণমূলের তো গডফাদার বলতে পুলিশ, এবং তৃণমূল নিজেরা কোনো গন্ডগোলের দিকে আসে না। তারা পুলিশকে দিয়ে গন্ডগোলটা করায়, পুলিশকে দিয়ে কেস কাচারি করায়। তাদের নেতৃত্ব পুলিশই, তাদের হেড অফিসও থানা, তো যার জন্য পুলিশি সন্ত্রাসের উপরে একটুখানি সাধারণ কর্মীদের একটা ক্ষোভ আছে বা ভয় আছে, বাকি এখানে সেরকম কোনো ভয় ক্ষোভ নেই। রাম মন্দির নির্মাণ হয়েছে, কতটা প্রভাব ফেলবে এই নির্বাচন? আমাদের তো এই নির্বাচনে প্রত্যেকটা জায়গায় আপনারা নিজেরাও জানেন, আমরাও খুব ছোটবেলা থেকে রামনবমী রাম পুজো করে আসছি, কিন্তু এই যে এইবারের যে উন্মাদনা দেখেছি সারা জায়গায়, খড়গপুর তো একটা কসমোপলিটন টাউন, এখানে হওয়াটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু সারা জায়গায় গ্রামেগঞ্জে যেভাবে একটা উন্মাদনা দেখেছি, সেই উন্মাদনায় মনে হয়েছে যে সনাতনী ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষ আরো বেশি বিপুলভাবে সাড়া দিয়েছে। মানে আপনি বলতে চাইছেন এবারের নির্বাচনে ধর্ম বিষয়টা, সনাতনী ধর্ম বিষয়টার বড়সড় ফ্যাক্টর হতে চলেছে? বড়সড় ফ্যাক্টর বলতে পশ্চিমবঙ্গে তো সনাতনী ধর্ম রক্ষা করাটা এখন মুশকিল হয়ে গেছে। এখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সনাতনী ধর্মকে চেপে দেওয়া হচ্ছে, এবং সনাতনীরা বুঝতে পারছেন যে তাদের ধর্ম পালন করা আজকে বিরাট ব্যাপার। আমরা যেন মনে হচ্ছে কিছু কিছু স্থানে যে বাংলাদেশ পাকিস্তানে বসবাস করছি, এই জিনিস আগে ছিল না। এই জিনিসটা দেখার পরে তারা চিন্তা করছে যে আগে তো নিজের ধর্মকে পালন করতে হবে, এবং ধর্মের সাথে রাজনীতি তারা কিছুতেই মিলিয়ে দিতে চায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে সনাতনী ধর্মকে আটকাচ্ছেন বা সনাতনী ধর্মকে যেভাবে তারা আটকাবার চেষ্টা করছেন,
তাতে তারা কিন্তু আরো ব্যাপকভাবে বলছেন যে না, এই ধর্ম আমাদের নিজেদের ধর্ম, আমরা নতুন করে আর বাংলাদেশ হতে চাই না। তো এই একটা উম, অবাঙালি সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা বিজেপি সম্পর্কে একটা তাদের আলাদা উন্মাদনা আছে, সেইটা কি এইবারের নির্বাচনে দেখা যায়? এটা মেদিনীপুরে নয়, মেদিনীপুর ডিস্ট্রিক্টে আমাদের খড়গপুরে বিশেষ করে এই জিনিসটা আছে, বরাবরই আছে। খড়গপুরে নানান জাতির লোক বসবাস করে, এটাকে মিনি ইন্ডিয়া বলে খড়গপুরটাকে, এই কারণেই। তা খড়গপুরে অবাঙালি লোকেরা মানে প্রথমে এরা কিন্তু কংগ্রেসকে ভোট দিত। যখন জ্ঞান সিং সোনপাল এখানে যখন আমাদের চাচা এমএলএ ছিলেন, তখন রেলে এলাকায় বিশেষ করে ওইসব সাইডে আমাদের অবাঙালি বেশি থাকে, তারা চাচাকে ভোট দিত। চাচা চলে যাওয়ার পরে যে এই জিনিসটাকে দেখছি যে ওনারা বিজেপির দিকে ঢেলেছে, চাচা চলে যাওয়ার পরেই যেটা আমরা দেখছি পরপর। তবে এখানে যদি ওরা মানে অবাঙালিরাদেরকে এবারে এখন বর্তমানে রেল মিনিস্টার আসছেন, গতবারে বিধানসভায় হিরণ যখন দাঁড়িয়েছিল এখানে, রেল মিনিস্টার এসে ডিআরএমকে নির্দেশ দিয়ে গিয়েছিল, প্লাস আরপিএফ দিয়ে রেলের ওয়ার্কার ওখানে বস্তির লোকেদের নানা রকম হুমকি টুমকি দিয়ে ভয় দেখিয়েছিল যাতে ভোটটা পায় দিলীপ ঘোষ। হিরণ দিলীপ ঘোষের সময় একই ব্যাপার হয়েছিল, হিরণের সময় একই ব্যাপার হয়েছিল। এবারেও শুনছি আজকেই নাকি রেল মিনিস্টার আসছেন খড়গপুরে। এবারে ওনার যা কাজ উনি করে যাবেন। এবার সাধারণত যারা বস্তিবাসী লোক তারা একটু ভয় পায়, বা ওয়ার্কারদেরকেও নানা রকম কিছু বলে এমন, যার ফলে এই ভোটটাতে রেল এলাকাতে এরা বেশি ভোট পায়। কিন্তু এটা সেম বিধানসভায় আবার অন্যরকম ভোট হয়, সেটাতে আবার একচেটিয়া পায় না। আবার কাউন্সিলর ভোট যখন হয় তখন অন্যরকম ভোট হয়। তা এই ভোটগুলো লোকসভা, বিধানসভা, আপনার এমপি এমএলএ আর কাউন্সিলর ভোটটা আলাদা ধরনের হয়। তবে আমাদের জুনমালিয়া যে ক্যান্ডিডেট, ওনার যে কাজ, উনি এখনো বর্তমানে মেদিনীপুর এতে আপনার বিধায়ক, তা ওনার যা পরিশ্রম, ওনার যা কাজ, বা ওনার যা সততা বা সভ্যতা পাবলিক দেখছে, ওনার কিন্তু মানে অগ্নিমিত্রা পালের চেয়ে এইসব দিকে উনি এগিয়ে আছে। এবারে বিজেপি টার্গেট করেছে খড়গপুরকে, জেনে আমাদেরকে নিতে হবে, সেই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে। তবে আমরা তো জানি যে কম্পিটিশন হলেও জুনমালিয়া অল্প ভোটে হলেও জিতবে, কেননা খড়গপুরটাকে নিয়েই তো আর বিধানসভার শেষ কথা নয়। আরও তো 7টা বিধানসভার মধ্যে আমাদের খড়গপুর গ্রামীণ আছে, মেদিনীপুর আছে। এইসব ভোটগুলো আমাদের যদি লিড পায়, এখানে যদি কিছু পিছিয়ে যায়, আমাদের জুনমালিয়া কিন্তু লিড করছে। রাজনৈতিক তাপ উত্তাপ কিরাম, মানে খড়গপুর কি শান্তিতে ভোট হবে বলে মনে হয় নাকি কিছু? খড়গপুরে রাজনৈতিক তাপ উত্তাপ বলতে তৃণমূল যারা সংগঠন করে বা প্রত্যেকে সবাই কিন্তু আমরা কিন্তু কোনো রকম উত্তেজনার মধ্যে যেতে চাই না, কিন্তু উত্তেজনাটা ছড়াচ্ছে তৃণমূলের আপনার বিজেপির কর্মীরা, যাতে আমরা ওদের ফাঁদে পা দিই। কিন্তু আমাদের নেতৃত্ব থেকে বলা হয়েছে যে কোনো রকম যে যাই বলুক, যে যাই করুক, উত্তেজনা ছড়াক, তোমরা এতে পা দেবে না। সে অবস্থাটা আমরা আছি, কিন্তু ওনারাই যত তাপ উত্তাপ ওনারাই ছড়াচ্ছেন। তৃণমূলের কংগ্রেস থেকে এই জিনিসটা কিন্তু এখনো আমরা করিনি বা হচ্ছেও না, হবেও না। 20 তারিখে কিন্তু নির্বাচন, 20শে মে আপনাদের নির্বাচন, 25শে মে আপনাদের নির্বাচন। তার আগে দিদি কি আসছেন? এখনো পর্যন্ত সেরকম খবর পাইনি। তা যেটা পেয়েছি আগামী দিনে, মানে এখন দিনটা ঠিক হয়নি, 18-19 তারিখ ভাবে শুনছি অভিষেক ব্যানার্জি এখানে আসবেন।